সবাইকে নমস্কার। বেদনা কুলুঙ্খা রাজ্য ভিত্তিক জাতীয় কৃমিনাশক দিবস 2020 কৈলাসহরের এই সভাগারে অনুষ্ঠিত হতে চলছে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক শ্রী মুবাশশির আলী, শ্রী অভিনন্দ দাস, ঊনকোটি জেলা পরিষদের জেলাধিপতি, শ্রী শ্যামল দাস, সহকারী সভাধিপতি ঊনকোটি জেলা পরিষদ, ডক্টর দেবাশিস বাসু, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, श्रीमती राधा देववर्मा, डायरेक्टर फैमिली वेलफेयर, श्री रविंद्र रियाम, डीएम एंड कलेक्टर ऊनकोटी डिस्ट्रिक्ट, श्रीमती बुलबुल चक्रवर्ती, चेयरपर्सन कैलासहर म्युनिसिपल काउंसिल, उपस्थित इस सभागारे हमार मायेरा बोनेरा सुधीजन छात्र छात्री भाई बोनेरा मीडियार बंधुरा कृमिनाशक दिवस আমরা 17 তারিখ দিন স্থির করেছি যে ওই দিনে আমরা 1 থেকে 19 বছর পর্যন্ত কিশোর কিশোরীদের শিশু থেকে নিয়ে এই অ্যালবেন্ডাজল যে ট্যাবলেট রয়েছে তা খাওয়ানোর ব্যবস্থা করবে রাজ্য সরকারের তরফ থেকে। তার মধ্যে জাতীয় স্বাস্থ্য মিশন, পরিবার কল্যাণ দপ্তর, সমাজ কল্যাণ দপ্তর, সমাজ শিক্ষা দপ্তর, উচ্চ শিক্ষা দপ্তর, শিক্ষা দপ্তর, শিল্প বাণিজ্য দপ্তর, এই সবগুলো একত্রিত হয়ে এই কৃমি নাশ করার জন্য এবং আমাদের শিশু এবং কৈশোরদেরকে সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য, রক্তপ্লতা থেকে রক্ষা পাওয়ার জন্য, সুদক্ষ নাগরিক তৈরি করার জন্য, অ্যানিমিয়া থেকে রক্ষা করার জন্য, কৃমির কারণে যেই অসুবিধাগুলো আমাদের শারীরিক জীবনে আসে তা রোধ করার জন্য আমরা এই কার্যক্রম আয়োজন করি। গত বছর $11 লক্ষের উপরে আমরা এই কৃমিনাশক ট্যাবলেট সবার মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছি। আর এবার তা ধার্য করা হয়েছে 12,19,039 জন শিশু এবং কিশোর কিশোরীদের মধ্যে তা পৌঁছে দেওয়া হবে। আর 17 তারিখে যদি কোনো গ্যাপিং হয়, কোনো অসুবিধা হয়, সেটা 24 ফেব্রুয়ারিও একটা দিন ধার্য করা হয়েছে যাতে সেটা নেওয়া হয়। আর আমাদের রাজ্যে আমরা দেখেছি যে 2019-এ সেটা 93% করতে আমরা সক্ষম হয়েছি। তো সেটা রাজ্য সরকারের যেই দপ্তরগুলো, বিশেষ করে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এই কাজটা করে থাকে, ওই দপ্তরকে আমি ধন্যবাদ জানাই।
বন্ধুরা, এই নতুন সরকার আসার পরে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন নতুন কিছু পদক্ষেপ সরকার নিয়েছে। যেমন নিউরো সার্জিক্যাল ইউনিট জিবি হসপিটালে স্থাপনা করা। ট্রমা সেন্টার হয়েছিল, কিন্তু ট্রমা সেন্টারে যাওয়ার পর চিকিৎসার ব্যবস্থা সঠিক হতো না, কারণ কি নিউরো সার্জন নেই। কারোর অ্যাক্সিডেন্ট হয়েছে, মাথায় টিউমার হয়েছে, তো তার জন্য শুধু ইকুইপমেন্ট থাকলে, মেশিন থাকলে হয় এমন তো নয়, তার জন্য ডাক্তার চাই। এই সরকার আসার পর কন্ট্রাকচুয়াল বিশেষ প্যাকেজ দিয়ে যাতে রাজ্যবাসীকে রাজ্যের বাইরে গিয়ে হসপিটালে অসুবিধার সম্মুখীন না হতে হয় আর বড় মাত্রায়, তার জন্য আর্থিক ও ক্ষতি হতো। একবার যাওয়া আসা, তার জন্য ক্রিয়া ভাড়া, তার সঙ্গে দুই একজন পরিবারের লোক শুভচিন্তক, ওখানে থাকা, ডাক্তার দেখানো, প্রাইভেট হসপিটাল, এক একটা ব্রেন টিউমারের অপারেশন বা নিউরো সার্জারিতে 8 থেকে 12 লক্ষ টাকা পর্যন্ত ত্রিপুরাবাসী ব্যয়িত হতো। এই দিকটাকে খেয়াল রেখে এই সরকার স্পেশাল প্যাকেজ দিয়ে নিউরো সার্জনের এখানে ব্যবস্থা করেছে, ইউনিটের ব্যবস্থা করা হয়েছে, ও তাতে এই পর্যন্ত 150টি ব্রেন টিউমারের অপারেশন হয়েছে আর 159টি অপারেশন সম্পূর্ণ করা হয়েছে। আর তাতে ম্যাক্সিমাম খরচা যে কোনো পেশেন্টের ম্যাক্সিমাম 20,000 টাকা, তার বেশি নেই। আর আগে রাজ্যের বাইরে এক তো আপনার যাওয়া আসা, নতুন জায়গা, নতুন ভাষা, নতুন পরিবেশ, একবার একটু প্যারেশানি আপনার মধ্যে, অসুস্থ রোগী নিয়ে গেছেন, তার উপর আবার নতুন জায়গা, নতুন ভাষা, নতুন পরিবেশ, আর তার উপরে 8 থেকে 12 লক্ষ টাকার বোঝ। এগুলো থেকে সামান্য হলেও রাজ্য সরকার ত্রিপুরাবাসীকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা করেছে, যেটা ম্যাক্সিমাম 20,000 টাকা জিবি হসপিটালে এই সরকার আসার পর করা সম্ভব হচ্ছে। ইউরোলজি ইউনিট এই সরকার আসার পর তাও নতুন সংযোজন, তার সঙ্গে সঙ্গে প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট ও অন্যান্য কিছু ইউনিট খোলার জন্য হেলথ ডিপার্টমেন্ট তার প্রসেসিং শুরু করেছেন। সেগুলো কম সময়ের মধ্যে রাজ্যবাসী তার উপকৃত হবেন। রাজ্য সরকার কায়াকল্প অ্যাওয়ার্ডও পেয়েছেন সুদক্ষ চিকিৎসা ব্যবস্থার জন্য। আয়ুষ্মান ভারত একটা বড় সংযোজন নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে জনমুখী সরকার চলছে, তার মধ্যে সবচেয়ে বড় সংযোজন সেটা হচ্ছে আয়ুষ্মান ভারত। তাতে 5 লক্ষ টাকা পর্যন্ত রোগীর চিকিৎসার খরচের ব্যবস্থা কেন্দ্র সরকার করছে সরকারিভাবে। 5 লাখ। কেউ অসুস্থ যদি হয়
কারোর কাছে যদি 50 টাকা হাওলাত চায়, অসুস্থ অবস্থায় বলবে তোমার বাবা তো অসুস্থ, ওনার জন্য আমার কাছ থেকে 50 টাকা ধার নিয়েছিল বা ধার নিতে চলছো, তোমার বাবা যদি সুস্থ না ওঠে তো টাকাটা কে দেবে? তার সম্মুখীন হয়তো বা এখানে বসে আছে অনেকে হয়েছেন, 50 না হোক 500 টাকা 5000 সম্মুখীন হয়েছেন, অসুস্থ হয়েছেন, কারোর কাছ থেকে আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা উধার চেয়েছেন চিকিৎসার জন্য। খুব কম লোক আছে যে আপনার বিনা জিজ্ঞাসা কবে দেবেন এ কথাটা না বলে আপনাকে হাতে টাকা তুলে দেবে, খুব কম আছে। কিন্তু নরেন্দ্র মোদী কাউকে জিজ্ঞাসা করেননি যে কবে ফেরত দিবেন। হেলথ ইন্স্যুরেন্স করে দিয়েছেন, ত্রিপুরার প্রায় 70% মানুষের সেই ইন্স্যুরেন্স হবে। 5 লাখ টাকা পর্যন্ত, 50 টাকা বা 5000 টাকার জন্য গ্যারান্টি দিতে হতো। আর আজকে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী গ্যারান্টার হয়ে দাঁড়িয়ে গেছেন যে 5 লাখ টাকা পর্যন্ত আমার ভারতবাসীরা যাদের ইনকাম কম তাদের জন্য মোদীজি গ্যারান্টার। কাউকে যে কোনো গরিব পরিবারকে বলতে হবে না যেমন বাবা 1 মাস পরে সুস্থ হলেন টাকা ফেরত দিবেন, এই শব্দগুলো আর জীবনে থাকবে না। তার জন্য আমি সবাইকে অনুরোধ করব, যারা এসিসি লিস্টের মধ্যে রয়েছেন 20,56,000 কাছাকাছি, সবাই যাতে উৎসবের মেজাজে সেই ই কার্ডটা তৈরি করা। ত্রিপুরাতে প্রায় 9 লাখ আয়ুষ্মান ভারতের কার্ড হয়ে গেছে, 9 লাখ 17 কোটি টাকার উপরে রিএম্বার্সমেন্ট হয়েছে। 46,000-এর উপরে লোক তার লাভ পেয়েছেন। 46,000 46,000 লোক আয়ুষ্মান কার্ড ইউজ করে 17 কোটি টাকার উপরে চিকিৎসার লাভ পেয়েছেন। 17 কোটি টাকা। আমি আগে বলছিলাম যে 50 টাকার ট্যাবলেট কিনতে গেলে বলতো কবে টাকা দেবে, কিভাবে দেবে, কে দেবে, তোমার বাবা যদি মৃত্যু হয়ে যায় তো তার পরিবর্তে কে দেবে সেটাও শুনতে হতো, চোখে জল আসতো, কিন্তু উপায় নেই, বাবাকে বাঁচাতে হবে, উধার তো নিতে হবে। কিন্তু আগে এই ব্যবস্থা ছিল না, এখন নরেন্দ্র মোদী সেই ব্যবস্থা করেছে। আর ব্যবস্থা প্রমাণিত যে 17 কোটি টাকা পর্যন্ত তার মধ্যে ব্যয়িত হচ্ছে। ত্রিপুরাতে 90-র উপরে হসপিটাল, সরকারি বেসরকারি 90-র উপরে হসপিটাল, তার মধ্যে রেজিস্ট্রেশন রয়েছে। কারণ আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন যেই হসপিটালে থাকবে সেই হসপিটালেই এই চিকিৎসা করার পর তার লাভ আপনি পেতে পারেন। আর ত্রিপুরা সরকার সেটাকে মিশন মোডে নিয়ে পুরো ত্রিপুরাতে 90-র উপর হসপিটালকে তার মধ্যে রেজিস্ট্রেশন করিয়ে দিয়েছেন। এবং যারা আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্য হসপিটালে অ্যাডমিট হলে সেখান থেকে ডাক্তারবাবুরা সেই আয়ুষ্মানের ই কার্ড আপনাকে তৈরি করে দেওয়ার ব্যবস্থাও হাসপাতাল কর্তৃপক্ষকে স্বাস্থ্য দপ্তরের থেকে নির্দেশ করা হয়েছে। আর যারা কোন এক সময় রাজনৈতিক কারণে বাদ পড়ে গেছেন, হয়তো গরিব, তার আয়ুষ্মান ভারত কার্ড পাওয়া উচিত ছিল, কিন্তু সেন্সাসে তার নাম নেই। এই সরকার একটা সিদ্ধান্ত করেছে যে কেন্দ্র সরকার তো 2011 সেন্সাস অনুসারে যাদের নাম এসছে 20,56,000-কেই দেবে, তার বাইরে দেওয়া সম্ভব নয়। এক রাজ্যের জন্য আলাদা আইন, 2 রাজ্যের জন্য আলাদা এমন হয় না কেন্দ্র সরকারের। রাজ্য সরকার নিজে ইনিশিয়েটিভ নিয়ে 3,56,000 ই কার্ড দেওয়ার ঘোষণা করেছে। তাতে প্রায় 10 কোটি টাকার উপরে রাজ্য সরকার ইন্স্যুরেন্সের খরচা দিতে হবে। আর এতে যারা বাদ পড়েছিল কোনো রাজনৈতিক কারণে তাদেরকেও আয়ুষ্মান ত্রিপুরা স্কিম করে সেই স্কিমের আওতায় নিয়ে আসা হচ্ছে। তাতে বড় মাত্রায় ত্রিপুরার মানুষ যারা চিকিৎসার জন্য বাইরে যেতে হয় বা চিকিৎসার জন্য আর্থিক অভাবে ভুগতে হয় বা কোনো ব্যক্তি 3 বার জীবনে পয়সা 3 জায়গাতে রাখেন, এক তো নিজের ছেলে মেয়ের পড়াশোনা করার জন্য আমার ছেলে মেয়েকে এক আদর্শ স্টুডেন্ট তৈরি করব যাতে সে বড় হয়ে প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে সমাজে। দ্বিতীয়ত পয়সা কোন জায়গায়,
নিজে একটা সুন্দর বাড়ি করব, 1 ঘন্টা 2 ঘন্টার জায়গা কিনবো, প্রভিডেন্ট ফান্ডের পয়সা হোক, রিটায়ারমেন্টের পরে হোক, ব্যাংক থেকে লোন নিয়ে হোক, জমি ধানের যে ফসল এসছে সেগুলো জমিয়ে হোক, একটা লক্ষ্য থাকে জীবনে একটা বাড়ি করবো, সেই বাড়িতে মৃত্যুর আগে আমার নিজের বাড়িতে একটা পাকা ঘরে থেকে যাব। প্রত্যেক মানুষের ইচ্ছা হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে 1.5 লাখ টাকা পর্যন্ত আবাস যোজনা বন্দোবস্ত করেছেন পাকা বাড়ি করার জন্য। 2022-এর মধ্যে যাদের সমস্ত পরিবার পাকা বাড়ি পেয়ে যায়, ভারতবর্ষের কাউর যাতে কাঁচা বাড়ি না থাকে, কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী সেই দিশাতে কাজ করছেন। কিন্তু তবু আমি যেটা বলছি, যে কোনো পরিবারের যে কোনো ব্যক্তি জীবনে 3টা জায়গাতে সে পয়সাকে খরচা করবে, স্থির করে রাখে, বাজেট করে রাখে। একটা হচ্ছে ছেলে মেয়ের পড়াশোনার জন্য, দ্বিতীয় হচ্ছে নিজের একটা বাড়ি করার জন্য, তৃতীয় হচ্ছে যদি আমি অসুস্থ হয়ে পড়ি আমার চিকিৎসার জন্য ব্যাংকে 50,000 1 লাখ টাকা ডিপোজিট করে রাখা। যদি অসুস্থ হই তো ছেলেকে বলি আমি ওই ব্যাংকে এই অ্যাকাউন্টে টাকা রেখেছি, ওখান থেকে টাকা তুলে আমাকে চিকিৎসা করো। আজকে চিকিৎসা করার জন্য আপনাকে 50,000 টাকা বা 2 লাখ টাকা 3 লাখ টাকা রাখার দরকার নাই। তার জন্য 5 লাখ টাকা নরেন্দ্র ভাই মোদী আপনার জন্য রেখে দিয়েছে। আপনি সেই টাকা দিয়ে নিজের সুন্দর বাড়ি তৈরি করে নিন বা নিজের ছেলে মেয়ের ভবিষ্যৎ তৈরি করে নিন। এক জায়গা থেকে মোদী রিলিফ করেছে। দ্বিতীয়, যারা গরিব আছে ঘর করার জন্য টাকা রাখার বেশি দরকার নেই। আপনি যদি 1.5 লাখের সঙ্গে 50,000 1 লাখ টাকা যুক্ত করতে চান করুন, আর যদি নাও করেন 1.5 লাখ টাকা দিয়ে কমসে কম সামান্য ছোট একটা পাকা বাড়ি করা যেতে পারে, উপরে টিনের একটা ছাদ দিয়ে সেই ব্যবস্থা করেছেন। মানে ঘরের ব্যবস্থার জন্য টাকা রাখতে হবে না, চিকিৎসার ব্যবস্থার জন্য রাখতে হবে না, পড়াশোনার জন্য রাখতে হবে। সেটার মধ্যেও নরেন্দ্র ভাই মোদী এবং ত্রিপুরা সরকার কাজ করছেন। গরিব ঘরের পরিবাররা যে ম্যারিড থাকে বিদেশে পড়াশোনা করার জন্য 75 লাখ টাকা কেন্দ্র সরকার খরচা করে, তার মধ্যে যদি ম্যারিড থাকে 75 লাখ টাকা। আমরা তো জানি না, অনেকে জানি না, আমি বলেছি কতবার শুনেছি। কিন্তু আমাদেরকে যখন এখানে সবার কাছে স্মার্টফোন আছে, ছেলে মেয়েদের কাছে একবার নেটে গিয়ে দেখা, সোশ্যাল জাস্টিস এমপ্লয়মেন্ট মিনিস্ট্রির মাধ্যমে কেন্দ্রীয় সরকার এই 75 লাখ টাকা থেকে 80 লাখ টাকা পর্যন্ত খরচা করে ভারতীয় কারেন্সিতে। এই টাকাগুলো কোন কোন ক্ষেত্রে খরচা করে, হায়ার এডুকেশনে কোথায় কোথায় গিয়ে করতে হয়, সেগুলো ফ্রিতে কেন্দ্র সরকার দিচ্ছে। কিন্তু মেরিট লাগবে, মেরিট ছাড়া হবে না। আপনার মধ্যে সেই কোয়ালিটি থাকে। ভারত সরকার জনতার পয়সা তখনই লাগাবে যদি আপনার মধ্যে মেরিট আছে। এই সরকারও তার ব্যবস্থা করেছে, লক্ষ্য যোজনা তৈরি করেছে। কেউ কল্পনা করতে পারেনি যে রাজ্য সরকার ইউপিএসসি করার জন্য, আইএস তৈরি করার জন্য, আইপিএস তৈরি করার জন্য, আইএফএস তৈরি করার জন্য রাজ্য সরকার কোচিং এর ব্যবস্থা, 1,20,000 টাকা কোচিং এর ব্যবস্থা, থাকার ব্যবস্থা রাজ্য সরকার পয়সা দেবে ফ্রিতে। কিন্তু মেরিট লাগবে, মেধা লাগবে, কান কাটা পাস হবে না। কোন মধ্যে মানে এই মানে 30-33 গিয়ে পৌঁছেছি নেই হয়ে सकता। তার জন্য কোয়ালিটি লাগবে, কোয়ালিটি এডুকেশন। আর কেউ কোনদিন কল্পনা করেছিল যে ত্রিপুরাতে আইএস আর ইউপিএসসি এক্সামের জন্য রাজ্য সরকার কোন ইনিশিয়েটিভ নেবে? গরিবের ছেলে পয়সার অভাবে ইউপিএসসি পড়তে চাইলেও পড়তে পারতো না, কারণ তার মার কাছে বাবার কাছে পয়সা নেই। রাজ্য সরকার বলছে ছেলের মধ্যে মেরিট রয়েছে তো রাজ্য সরকার পয়সা দিবে, আর তার ব্যবস্থা করে দিয়েছে লক্ষ্য নামে একটা যোজনা তৈরি করে। হায়ার এডুকেশনের জন্য তার জন্য যোজনা করেছে এই ত্রিপুরা সরকার। এগুলো কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের যোজনা। ইঞ্জিনিয়ার হওয়ার জন্য, আইআইটিতে পড়ার জন্য, আইআইএম এ পড়ার জন্য ত্রিপুরা সরকার কম হোক 30-এর কাছাকাছি স্টুডেন্টের ব্যবস্থা করেছে, যে 30 জন মেরিটে যারা 1, 2, 3, 4 করে আসবে 30 পর্যন্ত, তাদেরকে ত্রিপুরা সরকার পয়সা দিয়ে আইএমএস করার ব্যবস্থা করে দেবে, কোচিং করার ব্যবস্থা করে দেবে, যাতে ওখানে টিকতে পারে। কারণ এগুলোকে যেতে হলে আপনাকে কোচিং নিতে হবে। আপনি স্কুলে পড়েছেন তার জন্য ওখানে টিকে যাবেন হতে পারে, কিন্তু সম্ভব কম থাকে। তার জন্য কোচিং নিতে হয়, টিউশন নিতে হয়।
তার জন্য এক্সট্রা পয়সা খরচা, বড় মাত্রায় এরা পয়সা ফি নেয়। এই ফি এর ব্যবস্থা আগে ত্রিপুরাতে ছিল না। এই সরকার তার ব্যবস্থা করেছে। কোনো ছেলে মজুদ ভাবে যে আইআইটিতে কোয়ালিফাই হতে চায়, তো ত্রিপুরা সরকার সেই ব্যবস্থা করে রেখেছে। আগে সেই দরজা বন্ধ ছিল। আর বিভিন্ন মেরিট অ্যাওয়ার্ড তো রয়েছে। মুখ্যমন্ত্রী অনেকগুলো অ্যাওয়ার্ড ঘোষণা করেছে 10th আর 12th যারা মেরিটে আসবে, এমনকি হ্যান্ডিক্যাপ মানে দিব্যাঙ্গ যারা রয়েছেন তাদেরকেও আলাদাভাবে মেরিট অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে সাবজেক্ট ওয়াইজ যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, প্রথম 5 তাদেরকেও দেওয়া হচ্ছে। আর সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য, মেয়েদের জন্য অগ্রাধিকার দেওয়ার জন্য এরা ফার্স্ট, সেকেন্ড যেখানে হবে পাবে। তার সঙ্গে অনলি ফর গার্লস 5টি মেয়ে যে প্রথম সারিতে আসবে 10th এবং 12th তারও মেরিট অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা এই সরকার করেছে। আর এই সরকার আসার পর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলবো যে মেয়েদের পাসের সংখ্যা বেড়েছে, আর মেয়েরা স্কুলে যাওয়ার সংখ্যাও বেড়েছে। ভারতবর্ষ বেড়েছে, ত্রিপুরাতেও বেড়েছে। এটা হচ্ছে একটা আদর্শ রাজ্য করার সবচেয়ে বড় উদাহরণ। যখন মাতৃজাতি শক্তিশালী হয়, মায়েরা শিক্ষিত হয়, তখনই জাতি এবং দেশ অগ্রাধিকার পেতে পারে এবং অগ্রণী ভূমিকা পালন করতে পারে। নরেন্দ্র মোদীর যে স্বপ্ন 2030 সালের মধ্যে ভারতকে সর্বশ্রেষ্ঠ দেশ বানানো, আমার স্বপ্ন যে আমার ত্রিপুরাকে সর্বশ্রেষ্ঠ রাজ্য বানানো। বহু ক্ষেত্রে আজকে ত্রিপুরা অগ্রণী ভূমিকা পালন করছে। যখন পুরো দেশ জুড়ে জিএসটি যখন নরেন্দ্র মোদী লাগু করেছেন, সেন্ট্রালাইজড ট্যাক্স সিস্টেম, প্রাক্তন অর্থমন্ত্রী, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি আদরণীয় প্রণব মুখার্জি মহোদয় যখন অর্থমন্ত্রী ছিলেন দেশের, উনি ইকোনমিস্ট, উনি প্রথম চিন্তা করেছিলেন যে জিএসটি লাগু করবো, কিন্তু হিম্মত করে উঠতে পারেনি তৎকালীন ইউপিএ সরকার, মনমোহন সিং এর সরকার। নরেন্দ্র মোদী তো দুনিয়াতে ভয় নামে কোনো কিছু নেই। উনি নতুন নতুন ইনিশিয়েটিভ নেন এবং উনি সেগুলো প্রয়োগ করে দেন। দেখা যাবে জনতা আমার সঙ্গে আছে, প্রয়োগ করে দেবো। বর্তমান নেতা বিরোধ করবে, লোক বিরোধ করবে, কিছু যারা মিডিয়াতে নিজের চেহারা দেখাতে এরা বিরোধ করতে পারে, কিন্তু পাবলিক বিরোধ করবে না। তার জন্য জিএসটি লাগু করেছে। জিএসটি কালেকশনে এখনো ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলো সঠিকভাবে তা প্রয়োগ করতে পারছে না, কিন্তু জিএসটিতে লাভ হচ্ছে। যারা যেই বিজনেসম্যান জিএসটি রেজিস্ট্রেশন করে নিয়েছে টের পাচ্ছে, তার লাভ হচ্ছে না লোকসান হচ্ছে। প্রথম হতে বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু আজকে যারা জিএসটি রেজিস্ট্রেশন করে নিয়েছে তাদের সবচেয়ে প্রথম যে উপকার হয়, ইনকাম ট্যাক্সের হয়রানি থেকে মুক্তি পেয়ে আসে। মানে ইনকাম ট্যাক্সের হয়রানি মানে ভূতের মতো ধরে আসে ইনকাম ট্যাক্স। ত্রিপুরাতে তো বড় ব্যবসায়ী কম আছে, কিন্তু ইনকাম ট্যাক্সের চক্করে যে পড়েছে, পয়সা করে যাবে, জেল তো হবেই, জীবন বিনাশ হয়ে যায়। তা থেকে মুক্তি করার জন্য নরেন্দ্র মোদী ব্যবসা করো তো দিল খুলে করো, খুলে আম করো, আর হোয়াইট পেপারে করো, তার ব্যবস্থা করেছে। আর যখন জিএসটি কালেকশন পুরো দেশব্যাপী 5% রেশিও চলছে, ত্রিপুরাতে 7.5%, দেশের অ্যাভারেজ থেকে বেশি। 40% পর্যন্ত উঠতে হবে জিএসটি কালেকশন, কিন্তু ত্রিপুরা অ্যাভারেজ যে 5% দেশ জুড়ে চলছে তার থেকে 2.5% এগিয়ে চলছে। পার ক্যাপিটা ইনকাম পুরনো সরকার থাকতে, যেটা নেট পার ক্যাপিটা, একটা গ্রস পার ক্যাপিটা ইনকাম হয় আর একটা নেট হয়। নেট পার ক্যাপিটা ইনকাম পুরনো সরকার থাকতে 99,000 টাকার কাছাকাছি ছিল। এখন কত দাঁড়িয়েছে? এখন সেটা দাঁড়িয়েছে নেট 1,07,000 টাকার উপরে পার ক্যাপিটা ইনকাম। কোথায় 99,000, কোথায় 1,07,000 টাকা। তো কেন বলছেন এই কথাগুলো? কারণ জীবনমান উন্নয়ন হচ্ছে, আর জীবনমান উন্নয়নের জন্য সুস্থ থাকা দরকার। সুস্থ থাকার জন্য কৃমির ওষুধ খাওয়ার দরকার। আর কৃমির ওষুধ খেলে যখন আমি সুস্থ থাকবো, এই সুবিধাগুলি যেটি বললাম, এই সুবিধাগুলি আমার জীবনে আসবে। যখন আমি সুস্থই থাকবো না, আমার সব খাওয়া খাদ্য কৃমি খেয়ে নেবে। এখান দিয়ে মা বাবা খাওয়ালো, এখানে কৃমি খেয়ে নেবে। তো কৃমিকে নাশ করতে হবে, আর 100% করতে হবে, 93% নয়, 100% করতে হবে।
আর 100% যখন কৃমিনাশ করবো, তো আমাদের ছেলে মেয়েরা সুস্থ থাকবে। আর সুস্থ মনের অধিকারী, সুস্থ মানসিকতার অধিকারী ব্যক্তিই নরেন্দ্র ভাই মোদীর মতো কাজ করতে পারে। দেশের সবচেয়ে বড় উদাহরণ মোদীজি, যে সুস্থ মনের অধিকারী হওয়ার জন্য সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার। সুস্বাস্থ্যের অধিকারী মানে একদম মাসুদ হাসান এমন হতে হবে এমন নয়। সুস্বাস্থ্যের অধিকারী মানে রোগ মুক্ত কায়া হতে হয়। আর রোগ মুক্ত কায়া যাতে হতে পারে, তার জন্য 17 ফেব্রুয়ারি পুরো রাজ্যব্যাপী এই কৃমিনাশক দিন উপলক্ষে সবাইকে সেই ওষুধ খাওয়ানো হবে। সবাইকে আমি অনুরোধ করবো, পুরো ত্রিপুরাবাসীকে এই কার্যক্রমে নিমন্ত্রণ ছাড়া, এখানে আবার কি বলে বারাতে ছড়িয়ে, নিমন্ত্রণ ছাড়া যাতে প্রত্যেকে উৎসবের মেজাজে ছেলে মেয়ে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিজনকে নিয়ে সেই জায়গাতে পৌঁছা এবং পৌঁছে সেই ওষুধের ব্যবস্থা নেওয়া। আর সঙ্গে সঙ্গে সেটা যাতে 100% হয়, কেউ যাতে বাদ না করে। যদি 17 তারিখ বাদও করে যায়, সে যাতে 24 ফেব্রুয়ারি আবার সে গিয়ে সেই ব্যবস্থা নিতে পারে। আমি আশা করি সমস্ত ত্রিপুরা রাজ্যের আমার ভাইয়েরা বোনেরা সুদীজন নাগরিকরা সেই দিশাতে কাজ করবে, এক সুস্থ ত্রিপুরা তৈরি করবে, সংঘবদ্ধ ত্রিপুরা তৈরি করবে, জাত পাত ধর্মের ঊর্ধ্বে উঠে ডেভেলপমেন্ট ত্রিপুরা তৈরি করবে। ত্রিপুরা সেই দিশাতে যাচ্ছে। আমার উপর বিশ্বাস রাখুন, সরকারের উপর বিশ্বাস রাখুন। আপনারা অনেক ঝুঁকি নিয়ে একটা নতুন মানুষকে হঠাৎ করে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, জিরো থেকে সত্তাতে বসিয়ে দিয়েছেন। আমি কোনোদিনই আপনাদেরকে জিরোতে নিয়ে যাব না। আপনারা আমাকে সত্তাতে বসিয়েছেন, আমিও আমার ক্যাবিনেটকে নিয়ে, মন্ত্রী পরিষদকে নিয়ে আপনারাও যাতে জীবনভর সুখী থাকতে পারেন, সেই সাথে 7th স্কেল হোক, তার সঙ্গে আনুষঙ্গিক বিষয় হোক, বাকি সব আরো অনেক কিছু ব্যবস্থা সবাই যায়। সর্বশিক্ষা পার্মানেন্ট করে দিন, যারা ফিক্স আছে এরাও আমাকে বলে স্যার পার্মানেন্ট করে দিন, যারা এখানে পার্মানেন্ট আছে এরা বলে আমাদের অ্যালাউন্সেস দিয়ে দিন, 10,323 বলে আমাদেরকে কোন একটা ব্যবস্থা করে দিন। সমগ্র শিক্ষার মধ্যে যারা আছে এরাও বলে, বলার অধিকার আছে। আমি ঘরের মুখিয়া, আমাকে বলবো না, কাকে বললো আমি মাঝে মাঝে কাগজটা নিয়ে নিই আমার কাছে, একটু ভিড়ের মাঝখান থেকে বললো, আমি যে বলা দেখছি, তো মনের মধ্যে একটা সুখ আসে। কমসে কম বাড়ি থেকে সুখে ঘুমাতে পারে। স্যারকে তো বলেছি, স্যার তো শুনে নিয়েছি, আমি বুঝি সেটা। তার জন্য দূর থেকেও শোনার চেষ্টা করি, বা হাতটা নাড়িয়ে দেখে আমরা শুনছি। কিন্তু আমার কাছে আর্থিক ব্যবস্থা কি আছে সেটা আপনারা জানেন। তার মধ্যে দিয়েও এই সরকারকে চালাতে হচ্ছে। 7th পে স্কেল দেওয়ার পর এই সরকারকে 350 কোটি টাকা এক্সট্রা প্রতি মাসে দিতে হয়। আর তার সঙ্গে সঙ্গে যখন 2,000 টাকা করে ভাতা দেবো বলেছিলাম ইলেকশনের আগে, 1,000 টাকা করে প্রথম কিস্তিতে দিয়েছি। একসঙ্গে 4 লাখ ভাতাকে 1,000 টাকা করতে হয়েছে। তো 120 কোটি টাকা সরকারকে প্রতি মাসে তার মধ্যে দিতে হয়। মানে এই দুইটা মিলিয়ে, বাকি ছেড়ে দিন, এই দুইটা মিলিয়েই 500 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যায়। শুধু বেতন আর যে পেনশন, রাজ্য সরকারের 780 কোটি টাকা প্রতি মাসে খরচা করতে হয়। বাকি পিসও ছেড়ে দিন, আর কন্টিনিউয়েন্সি বা আউটসোর্সিং এগুলো ছেড়ে দিন যারা আছে। শুধু রেগুলার চাকরি আর রেগুলার পেনশন, তার মধ্যেই 780 কোটি টাকা প্রতি মাসে রাজ্য সরকারের যায়। আমি আবারও বলি, এই টাকাগুলো তখনই দিতে পারছি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে আছে বলে। 2400 কোটি টাকার উপরে এক্সট্রা টাকা দিয়েছে, না হলে আমার দ্বারা সম্ভব ছিল না। ত্রিপুরার গ্রোথ রেট বেড়েছে। ত্রিপুরার গ্রোথ রেট পুরনো সরকার থাকতে 10%-এর কাছাকাছি ছিল। আজকে আপনারা খুশি হবেন, ত্রিপুরার গ্রোথ রেট 13.45%। এবং দেশে 5-6 রাজ্যের মধ্যে, যেমন গুজরাট আর কিছু রাজ্যের ডেটা এখনো আপডেট হয়নি, 3-4 রাজ্যে, কিন্তু যতটা আমি দেখেছি, আমরা ছোট্ট রাজ্য হতে পারি, কিন্তু আমাদের গ্রোথ রেট আসামের চাইতে বেশি, আমাদের গ্রোথ রেট বিহারের চাইতে বেশি, আমাদের গ্রোথ রেট উত্তরপ্রদেশের চাইতে বেশি। দেশের 5 রাজ্যের মধ্যে এই রাজ্য ত্রিপুরা রাজ্য। তো গ্রোথ রেট প্রমাণিত করে, যে গ্রোথ রেট প্রমাণিত করে রাজ্যের ডেভেলপমেন্ট, ইনকাম, এই সবগুলো ত্রিপুরাতে
আগে শব্দগুলোর সঙ্গে পরিচিত ছিল না ত্রিপুরার মানুষ। হয়তো বা এই মঞ্চে যারা বসে আছে হাইলি এডুকেটেড বা পলিটিক্সে একটু প্রথম সারিতে আছে জার্নালিস্ট, এরাই পরিচিত ছিল গ্রোথ রেট, জিডিপি, জিএসটি, সেন্ট্রালাইজ ট্যাক্স, সিঙ্গল উইন্ডো, ইন্ডাস্ট্রিয়াল কোনো রেগুলেশন, এসিজেড, ইকোনমিক জোন, এসওপি মানে চিটাগাং বন্দর খুলে দেওয়া, ভারত আর বাংলাদেশের মধ্যে চুক্তি, এগুলোর সঙ্গে ত্রিপুরার মানুষ 25 বছর যাবত পরিচিত ছিল না। এগুলোর সঙ্গে এখন পরিচিত হচ্ছে। আর ছোট থেকে যখন আমার ছেলেমেয়েরা এদের সঙ্গে পরিচিত হবে, তো আপনি আপ সে যখন গুগলে যাবে তো স্যারে বলেছে জিএসটি কি এটা, তখন গুড সার্ভিস ট্যাক্স দিয়ে দেখবে। আগে কি কি ভাষা ছিল, কেন্দ্র বলছে না, কেন্দ্র দিচ্ছে না, তো গুগলে যে কেন্দ্র দিচ্ছে না এটা কি, মানে আমরা পাইতেছি না, দেয় না, আমরা অভাবে আছে। उसका মেন্টালিটি সংকীর্ণ মানসিকতার দিকে চলে যায়, হেলদি মানসিকতার পরিচয় নেই শব্দগুলো। আর এখন হেলদি মানসিকতা, পার ক্যাপিটা ইনকাম কতবার বলেছে, কে বলতো? কারণ তার জন্য বলবে না, কারণ পার ক্যাপিটা ইনকাম বললেই পত্রকার বন্ধু বলবে আপনি তো নামিয়ে দিয়েছেন, এ তো কমে গেছে। আমি কেন বলি, কারণ কি বেড়ে গেছে, 99,000 থেকে বেড়ে 1,27,000 পৌঁছে গেছে। তার জন্য আমি বলি যে পার ক্যাপিটা ইনকাম বেড়েছে। আমি জিএসটি কালেকশন ন্যাশনাল অ্যাভারেজ থেকে বেশি, তার জন্য বলি 7.5% হয়েছে। যদি 5% নিজেই থাকতো, তো আমাকে যদি কোনো পত্রকার জিজ্ঞাসা করতো আপনার জিএসটি কালেকশন কি, আমি বললাম আমার বাড়ির কীর্তন আছে জায়গায়। আর নাহলে বলতাম কেন্দ্র বলছে না সেই কারণে জিএসটি কালেকশন হয় না, বা কৈলাসহরের রাস্তাটা ব্যাক আয় কারণে দেখতে পারতেছি না, ইধার কে বাদ উধার করতে हैं। কিন্তু এই রাজ্য সরকার কাউকে বিভ্রান্ত করে না, আর বিভ্রান্তকর রাস্তা তো নিয়ে যায় না। যা বলি স্পষ্টতার সঙ্গে বলি, আর মানুষের যদি পছন্দ হয় তাহলে আমাকে রাখবে, না বলে না আরো অন্য কেউ শাসন করবে, অন্য কেউ বলবে। इसमें क्या आता जाता, क्या लेके आया था, क्या लेके जाऊंगा, जीरो में था, कुछ नहीं भी रहेगा तो पैर तो रहेगा, चलना तो जानता हूं मैं। इसलिए এই কারণে আমিও ভয় পেয়ে কোনো কাজ করি না, सीधा পছন্দ হয়েছে মানুষের উপকার হবে তো কাম মে হাত দেখে बैठ जाता हूं। তাতে কোনো এক সংখ্যক মানুষ যদি নারাজ হয়, আমি সবাইকে খুশি করতে পারবো না, আমার ম্যাক্সিমাম মানুষকে যদি উপকার করতে পারি, সেটাই হচ্ছে রাজধর্ম। রাজধর্মে সবাইকে খুশি করা যেতে পারে না, এক পক্ষতরা তাতে অখুশি হবেই। রাজধর্মের মূল বিষয় হচ্ছে গণতন্ত্র, ডেমোক্রেসি। ডেমোক্রেসিতে বেশিরভাগ লোক কিতে খুশি হয়, সেটাই রাজধর্ম বলে। আর আমি চেষ্টা করি রাজধর্ম পালন করার জন্য। আমি আশা করি এই কৃমিনাশক দিনে আমরা যেহেতু বড় মাত্রা এখানে একত্রিত হয়েছি, আমি অত্যন্ত খুশি হয়েছি। বড় মাত্রা এখানে পুরো হলঘর ভরে আছে, সবাই কাজ করো যাতে হলঘর যেভাবে আমরা ভরেছি ঠিক সেভাবে কৃমিনাশক ওষুধ খাইয়ে যাতে ত্রিপুরাকে কৃমিনাশক মুক্ত একটা সমাজ ব্যবস্থা দিতে পারি, সেই বিষয়টি সবাই মিলে কাজ করবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমনি তো কৈলাস শহর বহুত বুদ্ধিমান লোকের, বুদ্ধিজীবী লোকের বাস, আমার তো বুদ্ধি নেই, তো তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার ফ্লাডের কথা আমার এখন মনে আছে, এই ফ্লাড আপনাদেরকে অনেক কাঁদিয়েছিল। এই দুইটা নদী যখন হেলিকপ্টারে দেখি যে উপর থেকে, ওই নদী একসময় যখন দেখলাম আসলাম, পুরো এয়ারপোর্টের মধ্যে জল ঢুকে গেছিল, কি অবস্থা। কৈলাসহরবাসী সেটাও দেখেছে, সেটা থেকে মুক্তি করে আজকে হল করে দিয়েছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।